আমার নাম সন্ধ্যারানী সাংমা। আমার পিতার নাম জমির মারা, মার নাম হলো রিনমণি সাংমা। আমার ইদিলপুর, সেই টাঙ্গাইল মধুপুর ইদিলপুর গ্রামে আমার জন্ম। এরপরে আমি যখন ছোট ছিলাম তখন আমরা চলে যাই জাঙ্গালিয়া গ্রামে ঝুম চাষ করার জন্য, এবং ওইখানে আমি লেখাপড়া করি জলছত্র মিশন স্কুলে ক্লাস 5 পর্যন্ত। এরপরে এখান থেকে পড়াশোনা করা শেষ হয়ে আবার যাই ভুতিয়া হাই স্কুলে। ওইখানে আমার মাসির বাড়িতে থেকে আমি লেখাপড়া করি এবং সেখানে ক্লাস 8 পাস করে আবার ওই স্কুলে আমি 2 বছর টিচারি করি। এরপরে আমাদের সেই মিস্তস মাসিমা হালুয়াঘাট জয়রামকুড়া খ্রিস্টান হসপিটালে আমাদেরকে নার্সিং ট্রেনিং করার জন্য নিয়ে যান উনি, এবং ওইখানে আমরা 1969 সালে আমি আর আমার দিদি ভেরোনিকা সাংমা এবং সন্ধ্যারানী সাংমা আমরা ওইখানে নার্সিং ট্রেনিং করি। এবং ওইখানে 1969 সালে ওইখানে 3 মাস আমরা সেপ্টেম্বর মাসে চলে যাই। 3 মাস ওইখানে প্রিটেস ট্রেনিং করার পরে ওইখানে আমাদেরকে পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষা শেষ করার পরে ওইখানে আমরা পাস করি। এরপরে 1970 সালে আমরা ফার্স্ট ইয়ার ট্রেনিং নার্সিং করি। এই ফার্স্ট ইয়ার ট্রেনিং শেষ করার পরে আবার আমরা সেই 71 সালে সেকেন্ড ইয়ার ওইখানে যখন আমরা নার্সিং ট্রেনিং করি তখন সেই 1971 সালে উত্তাল মাস এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যে স্বাধীন সার্বভৌম 26শে মার্চ উনি সেটা ঘোষণা করেন। এরপরে সেখানে অনেক গোলমাল গন্ডগোল এবং অনেক থাকার মতো পরিবেশ ছিল না, তাই আমাদেরকে এখান থেকে চলে যেতে হয়। প্রথমে পানিহাটা মিশন, ওইখানে থাকা সম্ভব হলো না। এরপরে আমরা চলে যাই পশ্চিম বারোমারি থেকে ওইখানেও 1 সপ্তাহ থাকার পর ওইখানেও আমরা মুক্তিযোদ্ধাদেরকে সেবা দিয়েছি এবং জনগণকেও সেবা দিয়েছি। এরপরে আমরা চলে যাই সেই মরিয়মনগর খ্রিস্টান মিশনারিতে, ওইখানে ছিলেন আমাদের পরিচালক হিসাবে এবং তিনি ছিলেন ফাদার দামেন। ওনার অবদান অনেক, আমরা কোনো দিনও ভুলব না। ওইখানে 2 সপ্তাহ আমরা ছিলাম। 2 সপ্তাহ থাকার ওইখানে কোনোভাবে সম্ভব ছিল না, থাকার মতো পরিবেশ ছিল না, এবং সেখানে অনেক হত্যাযজ্ঞ এবং অত্যাচার, অবিচার, নারী নির্যাতন, অনেক কিছু অনেক থাকার কারণে, অত্যাচার অবিচার থাকার কারণে আমরা সেখানে থাকতে পারিনি। এবং সেই মে মাসের দিকে আমরা চলে যাই আবার ভারতে ওইখানে বারিঙ্গাপাড়া মিশন হয়ে আমরা ওইখানে 5,000 লোকের মতো ওইখানে আমরা রাত 3টায় চলে যাই, এবং আমার খগেন দাদা এবং আমার দুলা ভাই জ্ঞানেন্দ্র মারা ওনারা আমাদেরকে নিয়ে যান। এবং রাস্তায় অনেক আমরা শত্রুদের মোকাবিলা করতে হয়েছে, এবং শত্রুদের মোকাবিলা করার পরে আমরা চলে যাই সেই বারিঙ্গাপাড়া মিশনে। ওখানে অনেক শত্রুরা আমাদেরকে আক্রমণ করে, তবু আমরা কোনোভাবে কষ্ট করে আমরা চলে যাই বারিঙ্গাপাড়া মিশন। ওইখানে ফাদার দামেন ছিলেন এবং ফাদার দামেন আমাদেরকে ছাড়েন নাই। তবু আমার খগেন দাদা এবং আমার জ্ঞানেন দাদা দুলাভাই ওনারা না, আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। সেই আবার ওখান থেকে আমরা চলে যাই সেই চাপাহাতি গ্রামে, মহেন্দ্রগঞ্জ থানার অধীনে সেই চাপাহাতি গ্রামে আমরা ওইখানে ছিলাম 9 মাসের মতো। 9 মাস থাকার পরে আবার এই অক্টোবর মাসের দিকে আমাদের ডাক্তার প্রেমাঙ্কর রায়, উনি ছিলেন পীযুষ কান্তি রায়ের ছোট ভাই ডাক্তার প্রেমাঙ্কর রায়,
ওনার সাথে দেখা হয় আমাদের সেই আমার জ্যাঠামশাইয়ের বাড়িতে চাপাহাতি গ্রামে। তখন উনি বলেন, সন্ধ্যা, ভেরোনিকা, তোমরা তো কাজ জানো, তোমরা ট্রেনিং আছে, এখানে এই চাপাহাতি গ্রামে 1 মাইল পশ্চিমে একটা অস্থায়ী হসপিটাল খোলা হবে, 11 নং সেক্টর ফিল্ড হসপিটাল, সেখানে তোমরা কাজ করতে পারো। এবং যখন আমরা আমার জ্যাঠামশাই আমরা খুব কষ্টে ছিলাম, যখন আমাদের ডাক্তার প্রেমঙ্কর রায় কাজ দেন, তখন আমরা ওইখানে নার্সিং ট্রেনিং হিসাবে কাজ করি। 45 শয্যা বিশিষ্ট ওইখানে হসপিটাল করা হয়েছিল তারাই বাসের বেড়া দিয়ে, এবং ছন বাসের ছানি ছিল ওই হসপিটাল। এবং ওইখানে অনেক মুক্তিযোদ্ধা আহতদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হতো, এবং আমরা তাই সেবা যখন গুলি লাগে তখন আমরা অপারেশন করে গুলি বার করি, ড্রেসিং করি, সেলাই করি। এবং যারা ওইখানে দুইটা ওয়ার্ড ছিল, একদিকে মেডিকেল ওয়ার্ড, একদিকে সার্জিক্যাল ওয়ার্ড। এরপরে আমরা ওইখানে থাকার পরেও ওনারা বলছিলেন যে তোমাদেরকে যুদ্ধে নামতে হবে, এবং ওনারা বলছিলেন আমাদেরকে লুঙ্গি পরাইয়ে, শার্ট পরাইয়ে, মাথায় পাগড়ি কিংবা টুপি দিয়ে তোমাদের পুরুষদের সাথে বাংলাদেশে ডাইরেক্ট যেতে হবে এবং যুদ্ধ করতে হবে। কিন্তু এরপরে আবার সেই ধানুয়া কামাল পরে এক বিরাট ধরনের যুদ্ধ হয়। 40 জন ওখানে ভারত সৈনিকও ছিলেন এবং মুক্তিযোদ্ধারাও ছিলেন। ওখানে সবাই মারা গেছে, কিন্তু ভাগ্যক্রমে একজন লোক বেঁচে যায়। সেই লোকের নাম হইল মাইকেল মেক্রিক। উনি ছিলেন বাঙালি খ্রিস্টান, এবং তাকে গুলি লেগে চামড়া সব উধাও হয় নাই ঠিকই, কিন্তু তার মাথার খুলে উড়ে গিয়েছিল। তখন আমি আর দিদি ভেরোনিকা বলছিলেন এই লোক তো মারা যায় না। ওইখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেই যুদ্ধ স্থানে, এবং আমরা ওইখানে সেই লোকের যে মগজ উড়ে গিয়েছিল ওইটা টুকাইয়ে আমরা ওখানে, দিদি বলছে যে সন্ধ্যা তুমি ওই মগজটা তুলে আনো। পরে আমরা ওইখানে গুঞ্জা দিয়েছি এবং তুলে এখানে আমরা দীপা দিয়েছি। এবং দিদি ভেরোনিকা বলছিল, সন্ধ্যা তুমি ফুলকড়ির পাতা আনো, এইটা কসলাইয়া এইটা করো, এখানে ঢুকাও। পরে আমি এইভাবেই করেছি। এবং তখন দিদি বলছিলেন যে ওই সন্ধ্যা একটা শক্ত কাঠি আনো, এই চামড়াটা আমরা 2 জন সুন্দরভাবে ওই চামড়া যেটা আলগা হয়েছিল এইটা সুন্দর করে আবার 2 জনে টেনে সুন্দর করে জোড়া লাগাইয়ে দিদি বলছিলেন যে এই সন্ধ্যা তুমি কাঠিটা চুকাও। পরে আমরা কাঠিটা চুকাইয়ে এটা সেলাইয়ের কাজ করেছি, সুইয়ের কাজ করেছি আমরা যেভাবে পারি। তখন দিদি বলছিলেন, সন্ধ্যা তুমি কী দিয়ে সেলাই করবো? আমরা শাড়ি ছিঁড়ো, শাড়ি। পরে আমি শুরু করে একটা শাড়ি ছিঁড়ে পরে ওইটা সুতার কাজ, ওইটা পাকাইয়া সুতার কাজ করেছি। এবং দিদি বলছেন, ওই সন্ধ্যা তোমার শাড়ি ছিঁড়ো, শাড়ি। ওই শাড়িটা ছিঁড়ে আবার একটা ব্যান্ডেজের কাজ করেছি। ব্যান্ডেজের কাজ করে আমাদের কি অবস্থা হবে এবং না হবে আমাদের জন্য চিন্তা নেই, কিন্তু এই রোগীটাকে বাঁচাইতে হবে এবং দেশটাকে স্বাধীন করতেই হবে। এই ছিল আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এরপরে ওনারা যারা আমাদেরকে চাকরি দিয়েছিলেন কিংবা আরও অন্যান্য আমাদের মেজর, কর্নেল, ক্যাপ্টেন, সাংবাদিক, ওনারা সবাই বললেন যে না, আসলে এরা নার্স, আসলে এদের ট্রেনিং আছে। এ কথা ওনারা বলছিলেন। তাদেরকে এই হসপিটালে রাখতে হবে, রুগীদের সেবা দিতে পারে, সেলাই করতে পারে, অপারেশন করতে পারে। এইভাবেই কাজ চলছিল। এবং আর আমাদেরকে পুরুষদের সাথে লুঙ্গি পরাইয়ে কিংবা শার্ট পরাইয়ে মাথায় গামছা বেঁধে আমাদেরকে আর ছাড়া হয় নাই। মুক্তিযোদ্ধাদের পুরুষদের সাথে আমরা ওইখানে ছিলাম। এবং এরপরে আমরা নভেম্বর মাসের দিকে আবার আমরা এখানে আসি।
11 নং সেক্টর হসপিটাল থেকে। পরে আমরা সেই ধানুয়া কামালপুর হয়ে আসছি এবং এরপরে আমরা ছিলাম শেরপুর থেকে ওইখানে তাঁবু খাটাইয়ে আমরা রোগীদেরকে সেবা দিয়েছি দিনরাত 24 ঘন্টা। এরপরে আসলাম বক্সিগঞ্জে ওইখানেও তাঁবু খাটাই মাঠে আমরা সেবা দিয়েছি রোগীদেরকে। এরপরে আমাদেরকে টার্গেট করে আল বদর, রাজাকার, পাক সেনা ওনারা টার্গেট করলে গুলি ছুঁড়েছিল, মোটার সেল বোম আমাদের উপরে নিক্ষেপ করেছিল, কিন্তু ঈশ্বরের কি মহান কৃপায় আমরা আমাদের উপর পড়ে নাই, অন্য জায়গায় পড়ে গিয়েছিল। কাজেই ঈশ্বরের দয়ায় আমরা একজনও মারা যাই নাই, আমরা সবাই বেঁচে আছি ওই দিনে। এরপরে আমরা জামালপুর সদর হসপিটালে, ওইখানে 2 সপ্তাহ থাকার পরে রোগীদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে ওইখানে 2তলা হসপিটাল ছিল, ওইখানে আমরা সেবা দিয়েছি। এবং নার্সেস কোয়ার্টারে একজন মহিলা ছিলেন, উনি ছিলেন রাজাকার এবং আমাদের সঙ্গে উনি সেবা দিয়েছেন। এবং ডাক্তার বলছিলেন, সন্ধ্যা বেরোনিকা, তোমরা এই মহিলার খাবার খেও না, কারণ এই লোকটা ভালো না, এই লোকটা আমাদের শত্রু, কাজে আমরা খাই নাই। এরপরে আমরা শুনলাম চারিদিকে বিজয় ঘোষণা হয়েছে, দেশ শত্রুমুক্ত হয়েছে। এরপরে আমাদের দুলাল দাদা এবং মেসবাউদ্দিন আহমেদ এবং ক্যাপ্টেন এবং ওনারা আমাদেরকে জামালপুর থেকে সেই আমার ভেরোনিকা দিদির বাবার গ্রামে, আমলিতলা গ্রামে, ওনারা আমাদেরকে জিপে করে এখানে পৌঁছে দিয়েছেন আমার কাকার কাছে। কাকা বিশ্বনাথ পাস্তার, উনি ছিলেন পাস্তার। এরপরে আমার কাকা একটা লিখিত দিয়েছিলেন, আমি আমার 2 জন মেয়েকে বুঝিয়া পাইলাম, এইভাবে উনি দিয়েছিলেন কাগজ আমাদের সেই দুলাল দাদা, ক্যাপ্টেন দাদা ওনাদের কাছে। এরপরে আমি বলতে চাই, আমরা যে দেশ স্বাধীন করেছি এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মহিলা পুরুষ আমরা সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছি। এবং এই দেশ আমরা মনে করি এখন শত্রুমুক্ত হয়েছে, কিন্তু এখনও শত্রুমুক্ত হয় নাই দেশ জঙ্গিবাদে ভরা, শত্রু আলবদ রাজাকারে ভরা। কাজে আমাদের সচেতন থাকতেই হবে, এই দেশ যেন পরাধীন না হয়। কত কষ্ট করে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আসলে এই দেশ আমাদের সোনার বাংলা আমরা মনে করি। এবং আমরা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং দেশ স্বাধীন করেছি, আমার বিশেষ অনুরোধ, এই দেশ যেন কোনো দিন আবার শত্রু পরাধীন না হয়। সবসময় আমাদের সজাগ এবং সোচ্চার হয়ে থাকতে হবে। এই দেশ যেন আবার আমরা যে স্বাধীন বাংলা পেয়েছি, সেই স্বাধীন বাংলায় যেন থাকে। এবং আমার অনুরোধ বর্তমান প্রজন্মের কাছে, এই মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কোনো দিন বিকৃতি যেন না হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস যেন চির উজ্জ্বল হয়ে থাকে, এই আমার সবার কাছে বিশেষ অনুরোধ। এই বলে আমার এই ছোট বক্তব্য শেষ করলাম। বলার মধ্যে ভুল ত্রুটি থাকলে আপনারা সবাই ক্ষমা করে নেবেন। ধন্যবাদ সবাইকে।